ওরে কাকা কি কাকি জোটাইছো গো। কালকে থেকে আমি সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেবো, ইউটিউব টিউব কিচ্ছু করবো না, চায়ের দোকান খুলবো, ছাপড়ি কিং হবো। কথায় আছে না বন্ধুগণ, কিসমত ইয়ে বহুত কুত্তি চিজ হতা হ্যায়, যার স্বাদ দেবে সে ছাপড়ি ও রাজা হয়ে যাবে। নাগপুরের ফুটপাতের জঞ্জালময় একটা টাপড়ি লাগিয়ে প্যাকেট থেকে পরন্ত দুধে সাপের মতো জিভ লাগিয়ে অর্ধেক চা কাস্টমারদের গায়ে ছিটিয়ে অর্ধেক চা বিক্রি করা এই ডলি কাকা আজকে দুবাইয়ের স্টেডিয়ামে চায়ের স্টল লাগিয়ে চা বিক্রি করে ইন্টারন্যাশনাল প্লেয়ারদের চা খাওয়াচ্ছে বন্ধুগণ। এরপরেও বলবে কপাল বলে কিছু নেই। তুমি যতই রগড়াও, যতই ঘষো, যতই হার্ডওয়ার্কিং হও, যতই ট্যালেন্টেড হও, যা হওয়ার সব তার ইচ্ছাতেই হবে। আমরা একটা কাঠপুতুল বন্ধুগণ। তো বন্ধুগণ, ভারতবাসী হিসাবে আবার আমাদের গর্বে বুকের ছাতি ফুলে ছাদনাতালা হয়ে গেছে, কারণ ভারত আবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। এই একটা খেলা ক্রিকেট বন্ধুগণ, যেখানে ভারত জিতলে জাতি ধর্ম বর্ণ পলিটিক্স নির্বিশেষে সারা ভারতকে সেলিব্রেট করতে দেখা যায়। আর যে মোমেন্ট গুলো ক্রিয়েট হয়, ফানি, ইমোশনাল, রোমহর্ষক, এনার্জেটিক, জয়পুর, কিছু ভোলার মতো নয়। তো চলো সেই হালকা মোমেন্ট গুলো আজকের ভিডিওতে আবার হালকা করে চেয়ারিশ করি। सरकशी का परचम लहरा दो। जी क्या लग रहा है 251 इंडिया जीतेगी आराम से? क्या लग रहा है? क्या लग रहा है মনে মনে বলছে, পড়ানোর চেষ্টা করছি, ডিস্টার্ব করো না। ক্যামেরাম্যান যখনই চাহাল ভাই আর সাথে এই সুন্দরী নারী, সে একজন 1.5 মিলিয়ন ফলোয়ারের আরজে, তাকে দেখাচ্ছে, তখন আমার মনে হচ্ছে এ ভাই এ আমাদের পাইকারটা। ম্যাচ হচ্ছে একদিকে, আমি আমার জোনে ভাই 150 কিলোমিটার পার আওয়ার গতিবেগে মুভ অন করতে চাহাল ভাইকে ছাড়া আর কাউকে দেখিনি। চাহাল ভাই তুমি সেরা, তুমি গুরুদেব, তুমি ওস্তাদ। বিগেস্ট কামব্যাক ভাই চাহাল। ক্রিকেট না হলেও অন্য খেলাতে তোমার দারুণ কামব্যাক হয়ে গেছে, তবে একটু সাবধান আবার ওই অ্যালুমিনির 60 করোড় লোডিং না হয়। সোয়াগ ডিকশনারিতে এই ওয়ার্ডটা মনে হয় হার্দিক পান্ডিয়াকে দেখেই তোলা হয়েছিল। বন্ধুগণ, আমরা এমন একটা পর্যায়ে রয়েছি যেখানে কারো কাছে নিজের লাইফের প্রবলেম শেয়ার করতে গেলে সে তার প্রবলেম শেয়ার করার জন্য কম্পিটিশনে নেমে পড়ে। অথচ আমরা যদি চোখ মেলে চারদিকে তাকাই তাহলে দেখতে পারবো কিছু কিছু মানুষের জীবনের কষ্টের ইন্টেন্সিটি এতটাই বেশি এবং তার কাছে আমাদের লাইফের প্রবলেম এতটাই ছোট যে সেটা শেয়ার করার আগে 10 বার ভেবে আমাদের লজ্জা পাওয়া উচিত। চোখের সামনে আমাদের ইন্ডিয়া টিমের নায়ক প্রতিমূর্তি হার্দিক পান্ডিয়াকে দেখো। একটা সময় ছিল সে রান পাচ্ছিল না, বল করতে পারছিল না, ফর্ম নেই, সারা স্টেডিয়ামের হাজার হাজার লোক তাকে ছাপড়ি বলে বুলি করছে, ট্রোল করছে। ঠিক সেই টাফ সময় তার অর্ধাঙ্গিনী তার থেকে কোটি কোটি টাকা খরপোশ নিয়ে তাকে ছেড়ে চলে গেছে, অথচ সে কিচ্ছু বলেনি, চুপচাপ সহ্য করে গেছে। তার এই হালকা কম্পমান ঠোঁটই বলে দিচ্ছে তার ভেতরে ওঠা কালো মেঘ আর ঘূর্ণিঝড়ের গতিবেগ কতটা ছিল। স্টেডিয়ামের যে হাজার হাজার দর্শক তাকে গালি দিচ্ছিল, আজকে তারাই তালি দিচ্ছে। ভগবানের আশীর্বাদে এবং নিজের হার্ড ওয়ার্কে হার্দিক নিজের সময় নিজে ফিরিয়েছে। আসলে আমাদের ইন্ডিয়ার টিম এটা কোনো টিম নয়, এটা আমাদের গোটা ভারতবাসীর কাছে একটা ইন্সপিরেশনাল জার্নি হচ্ছে। কথায় বলে না, সূর্যের মতো আলো দেওয়ার আগে সূর্যের মতো পুড়তে হয়। হার্দিক পান্ডিয়া পুড়েছে, সেজন্যই আজকে এত একটা দেখাতে পারছে। पाकिस्तानी चैंपियंस ट्रॉफी होस्ट कर रहा था, पाकिस्तान का कोई भी नुमाइंदा यहाँ पे नहीं खड़ा था। ये बात मेरी समझ से बाहर है। হিংসা একটাই কারণ, মানে পাকিস্তান আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হচ্ছে ভারত, সেটা অন স্টেডিয়ামে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাকিস্তানের কোনো রিপ্রেজেন্টেটিভ দেখবে, এটা তারা ওইখানেই জ্বলে পুরো ছারখার হয়ে যাবে। ওই জন্য আসেই নেই, রিপ্রেজেন্টেটিভই নাই দুবাইয়ের খেলাটা এখানে। অবশ্য একদিক থেকে আসে নাই, ভালোই হয়েছে। তারা যদি আসতো, ভারত যখন ট্রফিটা জিতা হাতে নিত, রাইকা পূজা জয়লে হয়তো ড্রেসিং রুমের সামনে হাতে থাকা কোনো টিভি ভেঙে ফেলাইতো তারা, বা ক্যামেরা কোনো ভেঙে ফেলাইতো। অহিংসা পরম ধর্ম, হিংসা পতনের কারণ, এটা পাকিস্তানের প্রত্যেকটা পাঠ্যপুস্তকের হেডলাইন হওয়া উচিত যদি পাকিস্তান ফিউচারে গ্রো করতে চায়। तो इंडिया आज भी जीत गया है। আহারে বোন, কি কষ্ট। जब इंडिया जीतता है तो थोड़ा दिल भी जलता है, वो इसलिए क्योंकि हमारे साथ सियासत करने वाले इंडिया वो हमसे आगे जा रहे हैं, हमें एटलीस्ट उन्हीं को उनकी धूल चटाने के लिए मेहनत करनी चाहिए थी, खैर नहीं की। মানে কি হাস্যকর মানসিকতা বন্ধুগণ। পাকিস্তানের এটাই টার্গেট থাকে যে ইন্ডিয়া হারলে আমরা খুশি, ইন্ডিয়া হারলে আমরা সেলিব্রেট করবো, আমরা জিতি হারি সেটা বড় কথা না, ইন্ডিয়া হারুক। ऑस्ट्रेलिया से कोई उम्मीद रखे कि पाकिस्तान तो नहीं कर सका, ऑस्ट्रेलिया ही कर ले जो हम जिसकी उम्मीद लगाए बैठे इंडिया को हराने। এমনকি ওরা চাচ্ছিল যে পাকিস্তান পারে না, অস্ট্রেলিয়া ইন্ডিয়াকে হারায় দেখ, তাও আমাদের মনে খুশি হবে, আমরা বুম ফাটাবো। চেঞ্জ ইওর মাইন্ডসেট বেবি। আর বন্ধুগণ, এটা খুবই ভালো লাগলো পাকিস্তানের আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফি, যেখানে ভারত আগেই বলে দিয়েছে আমরা পাকিস্তানে যাবো না খেলতে, নাইলে আমরা খেলবো না। মানে ধরো তোমার বিয়ে হচ্ছে, তুমি তোমার পছন্দ মতো ভবনে বিয়ে করতে পারবে না, এমনকি তোমার বাড়িতেও বিয়ে করতে পারবে না। তোমার অপছন্দের একটা মানুষ, সে যেই ভবনে বলবে সেই ভবনেই তোমাকে বিয়ে করতে হবে, না হলে সে তোমার বিয়েতে আসবে না। এবং তুমি নিজের থেকে চাও না সে তোমার বিয়েতে আসুক, কিন্তু প্রবলেম হচ্ছে সেই অপছন্দের মানুষটা এতটাই ইম্পর্টেন্ট, তুমি যদি না আসো তোমার বউ তোমাকেই বিয়ে করবে না। এখানে অপছন্দের মানুষটা হচ্ছে ভারত, সে এতটাই ইম্পর্টেন্ট, সে যা বলবে মোটামুটি তাই হবে। আর জিতেও গেল বন্ধুগণ, ইন্ডিয়া অলওয়েজ ইম্পর্টেন্ট। एक बुरा दिन इंडिया का हो ताकि फाइनल हमारा लाहौर में हो। কেউ নির্লজ্জের মতো বলছে এক বুড়া দিন ইন্ডিয়া কো হো, মানে একদিন ইন্ডিয়ার খুব খারাপ যাক। মানুষের খারাপ চাওয়া লোকের যে খারাপ হয় সেটা জলজন্ত প্রমাণ হয়ে গেল। তবে এই ভিডিওটা আমার সব থেকে সুইটেস্ট লাগছে, সব থেকে ভালো লাগছে। কথা আছে না, যখন দাওয়া কাজে না আসে তখন দোয়া কাজে আসে, ঠিক সেরকম ম্যাজিক লজিক প্র্যাকটিস যেখানে কাজে আসে না সেখানে আশীর্বাদ কাজে আসে। এখানে দিদিমা কাকিমা পিসিমাদের কুসংস্কার নয়, তাদের আশীর্বাদটাই ম্যান্ডেটারি, তাদের ভারতের জন্য শুভেচ্ছাটা ম্যান্ডেটারি এবং সেটা কাজে আসে।
ক্রিকেটে কোনো কিছুর বাইন্ডিংস নেই, না ইমোশনেরও বাইন্ডিংস নেই। লেজেন্ডারি প্লেয়ার সুনীল গাভাস্কার ভারতের জেতার সাফল্য উদযাপন করছে বাচ্চা ছেলের মতো নিচে। সে ভুলে গেছে সে লেজেন্ডারি প্লেয়ার, সে ভুলে গেছে তাকে কোটি কোটি লোক দেখছে, সে ভুলে গেছে হাজার হাজার ক্যামেরা তাকে ধরে রয়েছে। ভারতের জেতার সাফল্যের উন্মাদনা, ইমোশন, এটা এগুলোর অনেক ঊর্ধ্বে বন্ধুগণ। কপিল শর্মার সাথে কয়েক বছর জাজমেন্ট করার পরে সিদ্ধু পাজি একদম লুচ্চা হয়ে গেছে বন্ধুগণ। কমেন্ট্রি গুলো শুনুন না। तो ये एक के साथ एक फ्री है गुरु, न्यूजीलैंड के माल। আর হ্যাটস অফ এই ম্যাচের ক্যামেরাম্যানদের, তাদের জুম ক্যামেরার লেন্স এমন এমন জায়গায় জুম, ছেলে পেলেও তো খেলা দেখতে আসে, তাদের দিকে ক্যামেরাটা ঘোরান, তারাও তো দেখতে চায় একটু স্ক্রিনে তাদের মুখটা দেখাক না। এরপর থেকে ক্যামেরাম্যান ছেলের জায়গায় মেয়ে রাখা হবে, তাহলে যদি অ্যাটলিস্ট ছেলেদের দিকে একটু জুম হয়। আশ্চর্য, সব সময় সুন্দরী মেয়েগুলোকে জুম করে না, ভালোই লাগে। দুবাইতে ফাইনাল ম্যাচ হয়েছে, সেখানে জেতার পরে বিরাট কোহলি রোহিত শর্মা গরবা করছে, গুজরাটের ট্রেডিশনাল নাচ। তো বন্ধুগণ, এরা ট্রেডিশন বলে না। আর ভাই এই ননি ছি ছিড়ে ননি ছি, এরা স্টেডিয়ামও ছাড়ছে না, সারা ভারতবর্ষকে পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে ননি। হ্যাঁ রে ননি ছি, কি ব্রেকআপ তুই করলি, সারা পৃথিবীতে ফেমাস হয়ে গেলি। न्यूजीलैंड बुमराह ने अभी खत्म किया है अपना चौथा ओवर। रोहित किसी बात से खुश नहीं। ভারতের এই প্রথম সারির কিছু প্লেয়ার যারা, যেমন বিরাট কোহলি, রোহিত শর্মা, এরা কিন্তু বাঘের বাচ্চা। এরা যখন রাগে তখন কিন্তু মনে হয় টিভির এবার থেকে প্যান্টে মুতে দিই, মনে হয় নিজের বন্ধুকে শাসন করছে, বস তারা কে, তখন চাপে পড়ে যায় কমেন্টেটার্স গুলো। তার আগে কত সুন্দর বাক্য বাহিনী ব্যবহার করছে, শানদার প্রদর্শন হো রহা হ্যায়, কিতনা আচ্ছা বোলিং হো রহা হ্যায়, শানদার পিচ হ্যায়, ময়েশ্চারাইজার হ্যায়, হ্যান হ্যায়, ত্যান হ্যায়। বিরাট কোহলি বা রোহিত শর্মা যখন এই ধরনের কমেন্ট্রি করে তখন তারা কি বলবে বুঝে না, তারপরে বলে কুছ চিজ সে নারাজ হ্যায় রোহিত ভাই। रोहित किसी बात से खुश नहीं। মেরুদণ্ড সোজা রাখতে হয় যে কোনো সিচুয়েশনে, এটা গৌতম গম্ভীরকে দেখে শেখার মতো। মানে তার মেরুদণ্ড তার মতোই গম্ভীর, সে তার স্ট্র্যাটেজিতে স্ট্যাটিক থাকে। তার কথা মতো ম্যাচে অনেক কিছু চেঞ্জ হয়েছে এবং সেই চেঞ্জগুলো যে খুব ভালো পজিটিভ ওয়েতে হয়েছে। फन को चलने का हुनर सीखिए जनाब। सांपों के डर से जंगल नहीं छोड़े जाते। ইন্ডিয়া টিমের প্লেয়ারদের এই একটা জিনিস এত ভালো লাগে আর তাদের প্রতি রেসপেক্ট এতটা বাড়িয়ে দেয়, তারা কিন্তু ভারতবর্ষের বিরাট ব্যস্ততম মানুষ। ইন্ডিয়া টিমে যারা খেলোয়াড় রয়েছে, এটা তো আর বলার অপেক্ষা রাখে না, তাদের উপরে গোটা ভারতের দায়িত্ব। তাদের একটা ম্যাচ শেষ হচ্ছে, আরেকটা ম্যাচ শুরু হচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হচ্ছে, আইপিএল শুরু হবে। কিন্তু এত ব্যস্ততার মাঝেও তাদের কাছে কিন্তু ফ্যামিলির জন্য সময় থাকে। ফ্যামিলি তাদের কাছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু শিক্ষণীয়। দিস ইজ দ্য বিউটি অফ ইন্ডিয়ান ক্রিকেট টিম, দিস ইজ দ্য বিউটি অফ স্পোর্টস। মানে একজন জুনিয়র প্লেয়ারকে পায়ে হাত ধরে মজার চলেই হোক তাকে রেসপেক্ট জানাচ্ছে একটা ভালো উইকেট নেওয়ার জন্য। অনেক বিদেশি টিম রয়েছে, নাম নেব না, তারা জেতার পরে ট্রফির উপরে পা দিয়ে সেলিব্রেট করে। অনেক ফুটবল টিমকেও দেখেছি জেতার পরে ট্রফিটাকে ভুলভাল জায়গায় নিয়ে প্রদর্শন করে। কিন্তু ইন্ডিয়া এমন একটা টিম যারা নিজের খেলাটাকে অদ্ভুতভাবে রেসপেক্ট করে, নিজের প্লেয়ারগুলোকেও রেসপেক্ট করে, সে ছোট হোক বড় হোক। তো একটা ক্রিকেট ম্যাচ দেখলাম, ইন্ডিয়া জিতলো, উল্লাস করলাম, আনন্দ করলাম, এসব তো ঠিকই আছে। কিন্তু তার পাশাপাশি প্রত্যেকটা ম্যাচে আমাদের ইন্ডিয়ানের যা বাঘের বাচ্চা রয়েছে, তাদের ব্যবহার, আচরণ, তাদের কথাবার্তা, তাদের অ্যাক্টিভিটি থেকে অনেক কিছু শেখা যায়। বন্ধুগণ, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা তো শেষ, সামনে হোলি খেলা আসছে। আর আমার দৃষ্টিভঙ্গিতে হোলি খেলাটা অনেকটা এইরকম। হ্যাপি হোলি বন্ধুগণ। সারা বছর পাড়ার যে কাকিমা এর কথা তার পেছনে লাগিয়ে, তার কথা ওর পেছনে লাগিয়ে মানুষের সংসারে আগুন লাগায়, সেও কিন্তু এই হোলিতে রং লাগাবে। তোমার যে বন্ধু তোমার ভালো সময় তোমার পাশে থেকে তোমার টাকায় মৌজ মস্তি করে, তোমার খারাপ সময় তোমাকে ভুলে গিয়ে গিরগিটির মতো রং বদলায়, সেই বন্ধুটাও কিন্তু এই হোলিতে রং লাগাবে। তবে এই গরমে রং লাগানোর থেকে বেশি দরকার গাছ লাগানো। সারা বছর মাঠে ঘাটে রোদে পুড়ে চাষাবাদ করে যে কৃষক বন্ধুরা নিজেদের গায়ের রং কালো কুচকুচে করে ফেলেছে, যাদের জন্য ঘরে বসে খাবার খেয়ে আমরা নিজেদের চামড়ার সাদা রং মেনটেন করতে পারি, সেই কৃষক বন্ধুদের আমার তরফ থেকে শুভ দোল যাত্রার আন্তরিক প্রীতি শুভেচ্ছা। বুক ভরা ভালোবাসা, পেট ভরা খাবার তো তোমরাই খাওয়া। হোলি এলে সবার মনে রং লাগে, কিন্তু একজনের মনে ভয় লাগে, সেটা হচ্ছে আবির চ্যাটার্জি। প্রত্যেক বছর হোলি এলে তার একটা শুয়ে কেলিয়ে পড়ে থাকা ফটো আপলোড করে সবাই উপরে ক্যাপশন দেয় আবির লাগানোর পর। কেন মানে হয়, আমি একটু বড় হওয়ার পরে আমার বাবা মা রং খেলেনি, কারণ আমি তাদের মুখে যে পরিমাণে চুনকালি লাগিয়েছি, তার কাছে আবির বাদুরে খুনি রং ফিকে হোলিতে চারদিকে আবির রূপ দিকে দিক। জেনজি মামুনিরা দু আঙ্গুলের ছোঁয়ায় কালির রং লাগিয়ে হ্যাপি হোলি সেলফি তুলে পোস্ট করে যেটা উদযাপন করে সেটাকে হোলি বলে না। হোলি খেলতাম আমরা পাড়ার ছেলে ছোকরারা পাগলা কুত্তার মতো। এমন জানোয়ারের মতো রঙ্গস্ত ভুলভাল জায়গা দিয়ে রং আমাদের পৌষ্টিক তন্ত্রে প্রবেশ করতো। দোলযাত্রার পরে 7 দিন পিঙ্ক কালারের পটি হতো বন্ধুগণ। এই হোলিতে তোমরা বাইক খেয়ে মাল চালাও, পাড়ার ড্রেনে পড়ে থেকে হোলি উদযাপন করো, যেখানে খুশি রং লাগাও, তবে কুকুরদের গায়ে রং লাগিও না বন্ধুগণ। তারা কিন্তু স্নান করে না, নিজেদের চামড়া চেটে পরিষ্কার করে, তাদের পেট খারাপ হতে পারে। এখন এত বন্ধুত্ব দেখিও না, ভাদ্র মাসে তারা যদি রিটার্ন বন্ধুত্ব দেখাতে আসে তখন কিন্তু চাপে পড়ে যাবে। হ্যাপি হোলি, টাটা, ভালো থাকো। অনেক কথা হলো, চলো এবার সিনেবাব তোমাদেরকে একটু সিনে বাগান ঘুরিয়ে আনুক। তোমরা প্রত্যেকবার বলো দাদা সিনে বাগান 1-এর কি খবর, গাছগুলো কতটা বড় হইলো না হইলো। সিনে বাগান 1-এর গাছগুলো যেরকম বড় হয়েছে সেরকম তার সঙ্গে আগাছাও বড় হয়েছে, সেগুলোই পরিষ্কার করার কাজ চলতেছে বন্ধুগণ। প্রায় বেশ কয়েক মাস পরে কলকাতা থেকে কোচবিহারে আসলাম। আর কলকাতা থেকে যখনই আমি 14 ঘন্টা ট্রেন জার্নি করে কোচবিহারে আসি, তখন আমার প্রত্যেকবার মনে হয় যদি কলকাতাটা কোচবিহারের খুব কাছাকাছি থাকতো, বা কোচবিহারটা কলকাতার খুব কাছাকাছি থাকতো, কি ভালোই না হইতো। এতক্ষণের সময়, এতক্ষণের ট্রেন জার্নি, এতক্ষণের টায়ার্ডনেস কিচ্ছু থাকতো না। কিন্তু যখন আমি কোচবিহারে এসে পৌঁছাই তখন মনে করি এই ডিস্টেন্সটার দরকার ছিল, কারণ দুইটা জায়গার দুই রকম ফ্লেভার আমি দুই রকম ফ্লেভারে আস্বাদন করতে পারতেছি। কলকাতার কর্মব্যস্ত জীবন, সেখানকার শহরের সুযোগ সুবিধা, কমার্শিয়ালি দেখতে গেলে কর্মক্ষেত্র হিসাবে সেই জায়গাটা আইডিয়াল জায়গা। কিন্তু যখন কোচবিহারে আসি, এখানকার ফাঁকা মাঠ, এখানে মাঠে আমার ঘুরে বেড়ানো বন্ধু বান্ধব, আবার শীতের দুপুরে রোদে
রোদে পিঠ সেঁকতে সেঁকতে কমলা খাওয়া, এই প্রকৃতির খুব কাছাকাছি আসা, মাঠে ঘাটে ফাঁকা জায়গায় ঘুরে বেড়ানো, এগুলো তো আমি কলকাতায় পাই না। তো বন্ধুগণ, এইটাই আমি বোঝানোর চেষ্টা করতেছি, আমাদের জীবনে যখনই কোনো ডিসঅ্যাডভান্টেজ বা প্রবলেম আসবে, দেখবা তার পিছনে এরকম কোনো প্লেজার বা কমফোর্ট বা ভালো লাগা বা অ্যাডভান্টেজ লুকায় আছে। এইটা যখনই খুঁজে বের করতে পারবে না, জীবন অতীব সুন্দর। তো বন্ধুগণ, সিনেবাগানের জঙ্গল পরিষ্কার হয়ে গেছে, ঝা চকচকে হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। জঙ্গল পরিষ্কারটা খুব জরুরি বন্ধুগণ, সে ক্ষেতের জঙ্গলই হোক, গাছের মধ্যে তৈরি আগাছার জঙ্গলই হোক, আমাদের মনের জঙ্গলই হোক, আমাদের মাথার জঙ্গলই হোক। আমাদের মাথা আর মনের জঙ্গল যেরকম মেডিটেশন, স্পিরিচুয়ালিটি, বিভিন্ন জায়গায় ট্রাভেল, মানুষ সেটা নিজেকে চেনার মাধ্যমে দূর হয়, ঠিক সেরকম আমাদের ক্ষেতের গাছের জঙ্গল লোক ডেকে পরিষ্কার করাতে হয়। বন্ধুগণ, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে চলেছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইবটা করে দিও বন্ধুগণ, ওটা তোমরা ভুলে যাও, মানে কবে থেকে আটকে আছে, যাই হোক ইচ্ছে হলে করে দিও। আর কমেন্টে জানিও কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগলো। আর হ্যাঁ, তোমরা কারা কারা খেলা দেখো না, এটা একটু কমেন্টে জানিও। তো জানি চক্ষু লজ্জার খাতিরে বলবো না কেউ, তাও অনেকে এরকম আছে যারা খেলা দেখে না, একটু জানিও কারা খেলা দেখে।